মমতা লন্ডন যাওয়ার আগে গড়ে দেওয়া টাস্ক ফোর্সে মন্ত্রী আমলারা থাকলেন আর দলের ভার থাকলো সুব্রত বক্সী এবং অভিষেক ব্যানার্জির হাতে। কিন্তু যেই অভিষেককে মমতার অঘোষিত উত্তরসূরি প্রমাণে একেবারে মরিয়া তৃণমূলেরই একাংশ, তিনি থাকতে টাস্ক ফোর্সে কেন প্রয়োজন পড়লো মুখ্যমন্ত্রী? আমি সব অন্যান্য নেতা মন্ত্রীদের থেকে বিন্দুমাত্র বেশি প্রাধান্য তোমার নেই বিলেত যাত্রার আগে, ঠিক এই বার্তায় কি অভিষেককে দিতে চাইলেন মমতা? উঠছে প্রশ্ন। কয়েকজন অফিসারকে আমি স্পেসিফিক একটা টাস্ক ফোর্স তৈরি করে দিয়ে যাচ্ছি, তারা আমাদের সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রাখবে। মুখ্য সচিব মনোজ পান্তকে সঙ্গে নিয়ে বিলেত যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তার অনুপস্থিতির সময় রাজ্য দলের ভার কাদের ওপর ন্যস্ত করলেন মমতা? মন্ত্রী আমলা সমেত যাদের নাম বললেন মমতা, তাতে তৃণমূলের বর্তমান সমীকরণটা অনেকটাই পরিষ্কার হয়ে গেল। কিভাবে জানবেন, তবে তার আগে মমতার বিশেষ টাস্ক ফোর্সে কারা কারা রইলেন সেটা শুনুন। আমি স্পেসিফিক একটা টাস্ক ফোর্স তৈরি করে দিয়ে যাচ্ছি। অফিসারদের মধ্যে আছে বিবেক কুমার, প্রভাত মিশ্র, নন্দিনী চক্রবর্তী। পুলিশদের মধ্যে আছে রাজীব কুমার এবং মনোজ ভার্মা। আর মন্ত্রীদের পক্ষ থেকে আমি মনে করি তার মধ্যে চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, সুজিত বোস, অরূপ বিশ্বাস এবং ফিরাদ হাকিম। দলের ব্যাপারটা আপনারা জানেন, সুব্রত বক্সী আছে এবং অভিষেক ব্যানার্জি আছে। কিন্তু এমনটা হওয়ার কথা ছিল কি? এতদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের সেনাপতি, যুবরাজ, সেকেন্ড ইন কমান্ডের মতো উপমা দিতেন তৃণমূলেরই একাংশ। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি ডেপুটি সিএম হন এবং যদি উনি পুলিশের দায়িত্ব নেন, আমার মনে হয় ওনার লোডটাকে একটু কমানোর জন্য। মমতার অবর্তমানে যিনি নাকি সর্বে সর্বা, মুখ্যমন্ত্রীর অঘোষিত উত্তরসূরি, সেই অভিষেক থাকতে আবার টাস্ক ফোর্সের কেন দরকার পড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়? তারা নবান্নে বসবে এবং এই অফিসারদের সাথে যোগাযোগ রেখে কাজ করবে এবং যদি কোনো প্রবলেম হয় তারা আমাদের সাথে কোঅর্ডিনেশন করবে, নিজেরা সিদ্ধান্ত না নিয়ে। শুনলেন তো, মমতার অবর্তমানে দায়িত্ব থাকলেও মমতাকে এড়িয়ে কোনো সিদ্ধান্তই নিতে পারবেন না কেউ। টাস্ক ফোর্সের কোনো মন্ত্রী আমলাও নন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিও নন। স্বাস্থ্যমন্ত্রী মমতাকে এক প্রকার উপেক্ষা করে ডায়মন্ড হারবারের সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরের আয়োজক সাংসদ অভিষেককেই কি এভাবে বার্তা দিলেন মমতা? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কারোর উপরই ভরসা রাখতে পারছেন না, তাই 4 জনের একটা টিম করে দিয়েছেন। 4 জনের কাউকে বিশ্বাস করেন না। আবার ওদিকে দেখুন, দলও তিনি একা একা হাতে ছাড়বেন না, উনি সাথে একজনকে দিয়ে দিয়েছেন, সুব্রত বক্সির সাথে মাননীয় সাধারণ সম্পাদক। আমি সুপ্রিমো, দল ও রাজ্যের রাশ আমার হাতে। তুমি একজন সাংসদ, দলের পদাধিকারী, এর বাইরে তোমার কোনো পরিচয় নেই। চন্দ্রিমা, শশী, ফিরাদ, সুজিতের থেকে 1 ছটাক বেশি অগ্রাধিকারও তোমার নেই। বিদেশ যাত্রার আগে টাস্ক ফোর্স গড়ে দিয়ে কি অভিষেককে এই বার্তাই দিয়ে গেলেন মমতা? 26-এর নির্বাচনের আগে এভাবে জায়গা দেখিয়ে দেওয়াটা হজম হবে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? রিপাবলিক বাংলা। বারবার দেখা যাচ্ছে বিরোধী দলের নেতা কর্মী সমর্থক থেকে শুরু করে নেতা মন্ত্রী প্রত্যেকে বারবার শাসকের রোষের মুখে পড়ছে। যেমনটা এবার হলো নিখিল রঞ্জনদের সঙ্গে, যিনি বিধায়ক এবং দিনহাটা তিনি আক্রান্ত হলেন। এই বিষয় নিয়ে তিনি কি বলছেন আমরা সরাসরি জানবো। কিংসুক রয়েছেন আমাদের সঙ্গে। হ্যাঁ দেখো, এই মুহূর্তে আমি রয়েছি নিখিল রঞ্জনদের বাড়িতে। গতকালের ঘটনার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। আমি যদি একবার ছবিটা দেখাই তাহলে বুঝতে পারবেন তিনি বর্তমানে অসুস্থ রয়েছে। দাদা কেমন আছেন? গতকালের এই ঘটনা রীতিমতো তারপরে শরীর অসুস্থ, কি বলবেন? আমি তো কালকের এই ঘটনার পরে মানসিকভাবে একটু বিধ্বস্ত। তারপরে রাত্রিবেলা প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায়। এখন এই অবস্থাতে শুয়ে আছি, কারণ একজন বিধায়কের উপরে যে ধরনের কালকে আক্রমণ হয়েছে, আর সাধারণ মানুষের তাহলে আজকে নিরাপত্তাটা কোথায়? কারণ বিধায়করা যদি সুরক্ষিত না থাকে, আমাদের মাননীয় বিরোধী দলনেতা বারুইপুরে গেছে, সেখানেও তিনি পর্যন্ত সুরক্ষিত নন, যেখানে তিনি ক্যাবিনেট মিনিস্ট্রি পর্যায়ে পড়েন। মাননীয় মুখ্যমন্ত্রীর পরেই আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দুদার স্থান, তো সেখানে উনি সুরক্ষিত নন। আজকে দিনহাটা কোর্টে আমার হাজিরা ছিল,
সে কোর্টের হাজিরা দিতে গিয়ে যদি এভাবে আক্রান্ত হই, তাহলে যে জুডিশিয়ারি সিস্টেম, সেই জুডিশিয়ারি সিস্টেমকে পর্যন্ত বর্তমান সরকার তারা মানতে চায় না। কারণ কালকে যখন এই ধরনের স্লোগান শাউটিং হচ্ছিল, তখন মাননীয় বিচারক ওই কোর্টের মধ্যে যারা পুলিশ আধিকারিকরা ছিলেন তাদেরকে ডেকে আমার সামনেই বলেছেন যে ওখান থেকে সমস্ত ভিড় সরিয়ে দিতে, যাতে কোনো গণ্ডগোল না হয়। কিন্তু তারপরেও পুলিশ কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি। তাহলে কি পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন? একদম একদম। কারণ যখন আমার উপরে আক্রমণ হয়েছে, আমার গাড়ি ভাঙচুর হয়েছে, আমার গাড়ির টায়ারের হাওয়া খুলে দেওয়া হয়েছে, তখনও পুলিশ সেখানে উপস্থিত ছিল। পুলিশ একবারের জন্য বাধা দেয়নি। শুধু তাই নয়, যখন আমার উপরে ঢিল ছোড়া হয়েছে, ডিম ছোড়া হয়েছে, তখনও পুলিশ ওখানে উপস্থিত ছিল, কিন্তু পুলিশ কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি। গতকালই আপনি বলেছিলেন যে এই পশ্চিমবঙ্গের যা অবস্থা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের এই অবস্থা থেকে বেরোনোর একমাত্র উপায়, কি বলবেন? হ্যাঁ, এখানে যা অবস্থা সারা পশ্চিমবঙ্গে, আজকে আপনি কোনো পুজো করতে পারবেন না, আজকে সরস্বতী পুজো করা যাবে না, দুর্গা পূজা করা যাবে না, কোনো রকম ধর্মীয় আচার অনুষ্ঠান করা যাবে না। কারণ কি? কারণ মাননীয় মুখ্যমন্ত্রী একটা বিশেষ সম্প্রদায়কে তোষণ করে তাদের ভোট ব্যাংকে সুনিশ্চিত করতে চাইছেন। তো এই অবস্থাতে দাঁড়িয়ে তিনি একদিকে তার দলের নেতা মন্ত্রীরা তারা একের পর এক উগ্র উগ্র ভাষণ দিচ্ছেন। বিধানসভাতে দাঁড়িয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি, আপনাদেরও তো সামনে 26-এর নির্বাচন, তার আগে এজেন্ডা কি তাহলে শুধুমাত্র ধর্ম? না, শুধুমাত্র ধর্ম নয়, শুধুমাত্র ধর্ম। কারণ হচ্ছে মাননীয় মোদীজি বলছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। কারণ হচ্ছে যে আপনি দেখুন বিভিন্ন যে স্টেটগুলো যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে, সেখানে কি পরিমাণ ডেভেলপমেন্ট হচ্ছে। আজকে পার্শ্ববর্তী রাজ্য আছে আসাম। হ্যাঁ, পশ্চিমবঙ্গের বেকার যুবক সম্প্রদায়, তাদের কোনো কর্মসংস্থান নেই, তারা এখান থেকে চলে যাচ্ছেন আপনি ভালো থাকবেন এই মুহূর্তে। কিন্তু নিখিল রঞ্জন দে সরাসরি ভাবে জানালেন তিনি অসুস্থ বোধ করছেন কালকের ঘটনার পরে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।